সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং পাশাপাশি আমাদের যে শ্রেণী কার্যক্রম আছে সেই শ্রেণী কার্যক্রমেও তোমরা অংশগ্রহণ করো। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস ৩ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এবং তার উপন্যাস চিলেকুঠার সেপাই। আমরা প্রথমে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে একটু জেনে নেই। আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম হচ্ছে 12 ফেব্রুয়ারি 1943, মৃত্যু 4 জানুয়ারি 1997। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কথা সাহিত্যিক। তার রচিত উপন্যাস হচ্ছে 2টি, গল্প গ্রন্থ হচ্ছে 5টি এবং একটা প্রবন্ধ সংকলন আছে। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ এর মাধ্যমে তিনি ব্যতিক্রমী সুষমা দিয়েছে তার রচনাকে। সৈয়দ ওয়ালিউল্লাহর পরেই তিনি সর্বাধিক প্রশংসিত বাংলাদেশি লেখক এবং তাকে সমাজ বাস্তবতার অনন্য সাধারণ রূপকার বলা যায়। তো আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকুঠার সেপাই উপন্যাসটি বাংলাদেশের সাহিত্য ধারায় একটি নতুন সংযোজন। চিলেকুঠার সেপাই তার প্রথম উপন্যাস। এই উপন্যাসে তিনি গভীর জীবনবোধ, সমাজ মনস্কতা এবং রচনা দক্ষতার শৈল্পিক পরিচয় দিয়েছেন। উপন্যাস রচনার যে পটভূমি সেটা হচ্ছে 1969 সালের তদানীন্তন পূর্ব পাকিস্তানের বড় ধরনের গণ অভ্যুত্থান ঘটে। জনমানসে এক ব্যাপক বিস্ফোরণ। আইয়ুব শাহী উৎখাত করে সামরিক শাসনের শৃঙ্খল ছিঁড়ে মুক্ত স্বাধীন দেশ গঠনের জন্য সর্বস্তরের মানুষ, বিশেষ করে নিম্নবিত্তের সবাই সেই গণবিদ্রোহে সাড়া দিয়েছিল। মধ্যবিত্ত সম্প্রদায়ের ব্যক্তি সর্বস্বতায় আকণ্ঠ টুইটুম্বুর মানুষ এই আন্দোলনের ধাক্কা কিভাবে সামাল দেয়, নিজের চিলেকুঠা থেকে বেরিয়ে আসার জন্য কিভাবে সুস্থতা ও স্বাভাবিকতার পোশাক ছাড়তে হয়, এই উপন্যাসের লেখক তা দেখাবার চেষ্টা করেছেন। পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক শাসন শোষণের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ হিসেবে পূর্ব পাকিস্তানের আত্মপ্রকাশের প্রাক্কালে একটি মুক্তিকামী জাতির জীবনের উত্তাল চরম পর্ব এই উপন্যাসে বিধৃত। উপন্যাসে বর্ণিত যুগ বা কাল এবং চরিত্র সমূহের ক্রিয়া প্রতিক্রিয়া আবেগ মন গড়া বানানো কিছু নয়, বরং ঐতিহাসিক। এর পটভূমি ইতিহাস, প্রেক্ষাপট, রাজনীতি। ইতিহাস রাজনীতির বিস্তৃত পরিসরে লেখক চরিত্রগুলোকে উপস্থাপন করে একটি যুগের চেতনাকে বুঝাতে চেয়েছেন, তাৎপর্যের অনুসন্ধান করেছেন। উসমান গনি নামে ঢাকা শহরের এক 26-27 বছরের বাসিন্দাকে এক বিচিত্র বহুতল বাড়ির চিলেকুঠার ভাড়াটে, যে সরকারি সংস্থার করণিক, যার আত্মীয় পরিজন পশ্চিম বাংলার বর্ধমানের এক গ্রামে রয়েছে, সেই যুবককে আশ্রয় করে লেখক আন্দোলন মুখর ঢাকা নগরীর অনেক চিত্র এঁকেছেন। আমরা এক বিক্ষুব্ধ বিস্ফোরিত রাজনৈতিক আবহাওয়ায় প্রবেশ করি। তার তীব্র জ্যান্ত রাজনৈতিক সত্তা নিয়ে ঢাকা আমাদের চোখের উপর ঝকঝকে ওঠে, রক্তস্রোতে নাড়া দিয়ে যায়। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ফেটে পড়া ঢাকা, প্রতিরোধে প্রবল, মিছিলে মিছিলে স্পন্দিত, গুলি টিয়ার গ্যাস ফাটার শব্দে প্রকম্পিত, জল্পনায় কল্পনায় গুঞ্জরিত, আচমকা ফেটে পড়ার তালে উৎপেতে থাকা সাময়িক শান্ত ঢাকা। তার সমস্ত অলিগলি, মহল্লা, বস্তি, পার্ক, অট্টালিকা, রাজপথ, ময়দান নিয়ে ঢাকা শহর উপন্যাসিক জীবন্ত চরিত্র হয়ে ওঠে, কেবল সে আর পটভূমি থাকে না। উসমান গনি চরিত্রের
গভীরতা ও জটিলতা এই উপন্যাসটির মূল সম্পদ। দেশজুড়ে আন্দোলনের মধ্যে ব্যক্তি চরিত্রের গভীরতা ও জটিলতা উপন্যাসটির ভিন্ন মাত্রা দিয়েছে। দেশজুড়ে আন্দোলনের মধ্যে ব্যক্তি হিসেবে উসমানের অবস্থা ও ভূমিকা বুঝতে সময় লাগে। সে ভীরু, পলাতক, হীনমনা যুবা নয়। তার চিন্তা চেতনায়, কল্পনায় জট আছে, এক ধরনের অপ্রকৃতস্থতা তার হৃদয়ে মগজে নড়ে বেড়ায়, টের পেতে পাঠকের দেরি হয় না। বাইরের আন্দোলনের প্রভাবে তার সহজ সরল সাদামাটি জীবনে, দৈনন্দিন গতানুগতিকতায় মানুষলোকে যে ক্রমে ক্রমে উত্তেজনা পরিবর্তন ঘটে যেতে থাকে, লেখক নিপুণভাবে তার বর্ণনা করেছে। সে আরো বেশি করে তার চিলেকোঠার চৌহদ্দি থেকে বেরিয়ে আসে, প্রখর বাস্তবে লিপ্ত হয়, আন্দোলনে জড়িয়ে পড়ে বা করতে চায়, কিন্তু তা বুঝি তার অপরিণত মনে সহ্য হয় না। বাইরের সঙ্গে সংযোগের আকাঙ্ক্ষায় স্পন্দমান উসমান বেশি মাত্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, নিজেকে পারিপার্শ্বিক মানুষজনের কাছে হাস্যকর ভূতুরে একটা চরিত্র বানিয়ে ফেলে, শেষ পর্যন্ত সহজ মানুষদের চোখে মারাত্মক রূপ ধারণ করে। উসমানের জীবনের চারপাশে আমরা যে চরিত্রগুলো সংস্পর্শে আসি, আমরা পরবর্তীতে তাদের সম্পর্কে আলোচনা করব। চরিত্রগুলি হচ্ছে রহমতুল্লাহ, আলাউদ্দিন, হাড্ডি খিজির, আনোয়ার, আলতাফ, রঞ্জু ও রানু, জুম্মনের মা, জুম্মন উল্লেখযোগ্য। উপন্যাসটির মুখ্য চরিত্র উসমান হলেও সমস্ত উপন্যাসটিকে নিয়ন্ত্রণ করেছে হাড্ডি খিজির। হাড্ডি খিজিরের জন্ম তথা বাল্য, যৌবন, অতিস্মৃতি, চেহারা, চালচলন, বর্তমান দিনযাপন ও কীর্তিকলাপ উসমান গনি বা উপন্যাসের অন্য যে কোনো চরিত্রের চেয়ে আমাদের অধিক মনোযোগ ও মমতা আকর্ষণ করে, ঝাঁকুনি দেয়। উসমান যদি মধ্যবিত্তের হয়, তাহলে খিজির হলো এই উপন্যাসের নিম্নবিত্তের তথা নিম্ন শ্রেণীর সর্বহারা প্রতিভূ। সমস্ত আন্দোলনের প্রাণ শক্তি নিজের মধ্যে সে ধারণ করেছে। খিজির সম্বন্ধে একবার জানার পর থেকে তার ব্যাপারে পাঠক হিসেবে এমন কৌতূহল জন্মায় যে লেখক যখন তার প্রসঙ্গ উজ্জ্বল রেখে অন্য বিষয় বা চরিত্রের অবতারণা করেন, আমরা আবার খিজিরের সাথে দেখা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি। প্রকৃতপক্ষে উপন্যাসটির প্রাণ স্পন্দন খিজিরের চরিত্রে নিহত। তাই দুর্বার মিছিলে সামিল হয়ে পাকিস্তানি সৈন্যের গুলিতে নিহত হলেও তার ভূমিকা শেষ হয়ে যায় না, উসমানের কাছে সে জীবিতই থেকে যায়। লেখক এইখানে উসমানের সঙ্গে খিজিরের চরিত্রের এক টানাপোড়েন তৈরি করেছেন। মরে যাওয়ার পরও সে চিলেকোঠার বাইরে বেরিয়ে আসার জন্য উসমানের ভেতরে এক দুর্দান্ত আবেগ জাগায়। উসমানের মধ্যে নতুন রূপে তার আবির্ভাব ঘটে। উপন্যাসের তাৎপর্যপূর্ণ অন্তিম অধ্যায়গুলি টানাপোড়েনের উপর গড়ে উঠেছে এই হাড্ডি খিজির নামক আশ্চর্য চরিত্রটি। পাকিস্তানি শাসকদের বশংবদ, স্থিতাবস্থাকামী, ঘৃণ্য চরিত্র রহমতুল্লাহ। লোকে তাকে মহাজন বলে। সে বাড়িওয়ালা আর গ্যারেজ ভর্তি রিক্সা, তার মাথায় কালো জিন্না টুপি। গভর্নর এখানকার কমিউনিটি সেন্টার উদ্বোধন করতে এসে মহল্লার একজন শ্রেষ্ঠ গণতন্ত্রী হিসেবে রহমতুল্লাহ টুপিটি উপহার পায়। তবে সে সময় সবসময় সে সাদা কিস্তি পরে, কেবল নিজের দাপট দেখাবার দরকার হলে জিন্না টুপিটাকে সে ব্যবহার করে মুকুটের মতো। পাকিস্তানি শাসকদের বশংবদ, স্থিতাবস্থাকামী, ঘৃণ্য চরিত্র সে। নানাভাবে সে অসহায় নিচুতলার মানুষদের উপর শোষণ চালায়। খিজিরের মায়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল, অথচ ধর্মাচরণে তার কমতি নেই। লেখক এই চরিত্রটিকে অবিমিশ্র ঘৃণা দিয়ে নয়, শিল্পীর যত্ন দিয়ে এঁকেছেন। ফলে চরিত্রটি চিরাচরিত ভিলেনের চেয়ে বাড়তি মাত্রা পেয়েছে। রহমতুল্লাহর বস্তি এক বিচিত্র পৃথিবী। এখানে যারা ভাড়া থাকে, বজলু ও বজলুর বউ, এই দুটি ছোট গৌণ চরিত্রের মাধ্যমে তাদের নির্মম জীবন চিত্র পাওয়া যায়। বস্তি ও বস্তিবাসীদের প্রাত্যহিক জীবনের
ডিটেল বর্ণনায় লেখক মুন্সি দক্ষতার পরিচয় দিয়েছেন। রহমতুল্লাহর বিরুদ্ধে খিজিরের শ্রেণী ঘৃণা অস্তিত্বে মজ্জায় লালিত। লেখকের বামপন্থী বন্ধু উসমানের ঘনিষ্ঠ এবং বামপন্থী বন্ধু হচ্ছে আনোয়ার। সে শহরের আন্দোলনের আস্থা হারিয়ে গ্রামের অভ্যন্তরে গ্রামাঞ্চলে যায় বিপ্লবের উদ্দীপনায়। আমাদের সামনে এক অন্য জগৎ উন্মোচন হয়। সেখানে মানুষ নদীতে ঘোড়ার ডাক শুনতে পায়, সেখানে বটবৃক্ষের পূর্ণ বাসিন্দা জিন গভীর রাতে উত্তরে উড়ে যায়, আর অন্য গ্রাম্যজনে ইঙ্গিত সমূহে বিপর্যয়ের আভাস পায়। সেখানে মানুষ অদ্ভুত অদ্ভুত সব আঞ্চলিক প্রবাদ প্রবচন ব্যবহার করে, যার মন বুঝা বইবার লোকের পক্ষে দুষ্কর। ঢাকা থেকে এক ভিন্ন জগৎ, যেন উপন্যাসের মধ্যেই শুরু হয় এক আলাদা উপন্যাস। ঢাকা নগরীর আন্দোলনের বৃত্তান্তের সঙ্গে গভীর গ্রামাঞ্চলের বৃত্তান্ত সমান্তরাল ধারায় চলতে থাকে এবং চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যায়। পাকিস্তানি শাসনের শোষণ যন্ত্র, গ্রাম জীবন কতটা বিস্তৃত, এই অংশে লেখক তার শ্বাসরোধকারী বর্ণনা দিয়েছেন। উপন্যাসের প্রথম দিকে মনে হয়েছিল ঢাকাকে এবং নগরীর মানুষজন জনজীবনকে যেভাবে জানেন, এমন করে বুঝি অন্য কিছুকে জানেন না। তো আমাদের ভুল ভাঙে, ঢাকার বাইরে যে বিশাল দেশ পড়ে আছে তার ভূপ্রকৃতি, জনচরিত্র সম্বন্ধে লেখক সুস্পষ্টভাবে তুলে ধরেছে। শহর থেকে গ্রামে বিপ্লব করতে আসা আনোয়ারের সঙ্গে গ্রামের বিপ্লবী ছেলে আলী বক্সের ব্যক্তিত্বের সংঘাত সূক্ষ্ম রেখায় এঁকেছেন। আনোয়ার তার শহরে বই পড়া বিপ্লবীয়ানা দিয়ে আলী বক্সকে কুসংস্কারাচ্ছন্ন, অমার্জিত ও গেউ ভাবে, কিন্তু শেষ পর্যন্ত তার দুর্জয় সাহস, সংগঠন ক্ষমতা, কর্মপটুতার কাছে নতি স্বীকার করে তাকেই নেতা বলে মেনে নেয়। লেখক স্বল্প পরিসরের মধ্যে বিপ্লবী রাজনীতির এই দিকটিকে উন্মোচন করেছেন। বিপ্লবী রাজনীতিতে শহর এবং গ্রামের দ্বন্দ্ব স্থিতাবস্থার সেবক, অথচ বিপ্লবের মুখোশ এঁটে থাকা স্বার্থান্বেষী মানুষের চরিত্র বিশ্লেষণ এই পর্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপন্যাসটির ঐশ্বর্যময় ঘটনার মতো এখানে আঙ্গিক ও চিত্তাকর্ষক ভাষা ও আঙ্গিক নিয়ে বাহ্যিক কোনো আড়ম্বর নেই বা চোখে দেখানোর চেষ্টাও নেই। তিনি বাস্তবতাকে সম্প্রসারণ করেছেন বিভিন্ন মাত্রায়। তো আমরা এই উপন্যাসটাকে যে পড়তে এসে দেখি যে রাজনীতির দুটো ধারা আছে। একটা হচ্ছে ৬৯ সালে তৎকালীন রাজনীতি যেভাবে এসেছে তাতে আন্দোলনের দুটি স্রোত দেখতে পাই। একটি স্রোত বাঙালি জাতীয়তাবাদী থেকে চেতনা থেকে উৎসারিত, পাকিস্তানি শাসক শোষকদের হাত থেকে নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের কণ্ঠে স্লোগান উঠে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জাগো বাঙালি জাগো। অন্য ধারাটি আন্দোলনের আগুনে আরো বিস্তৃত, আরো লেলিহান করে তুলতে চান। তাদের কণ্ঠের স্লোগান, হুঁশিয়ার সাম্রাজ্যবাদের দালালেরা হুঁশিয়ার, কেউ খাবে না, তা হবে না, তাও হবে না, জুদ্দারের গদিতে আগুন জ্বালো একসাথে, মিল মালিকের গদিতে আগুন জ্বালো একসাথে ইত্যাদি। উপন্যাস জুড়ে বিশেষ করে গ্রামের অংশটার দ্বিতীয় ধারায় আন্দোলন যেভাবে বিস্তার ঘটে তাতে এটা প্রকাশ গোপন থাকে না যে লেখকের পক্ষপাত আসলে দ্বিতীয় ধারায়। গ্রামাঞ্চলের শ্রেণী সংগ্রামের পটভূমিতে বেশ বিশ্বস্ততার সঙ্গে আঁকা হয়েছে। অপরিণত এক কমিউনিস্ট কর্মীর নেতৃত্বে সেখানে গণ আদালতে যেভাবে কজন আইয়ুব খানের দালাল ও শ্রেণীশত্রুর মৃত্যুদণ্ড ঘোষিত হয়, চেংটু নজওয়ালি করমালিদের জাগরণ ও লড়াকু আচরণ তো সংগ্রাম প্রিয় পাঠক মনকে আশান্বিত উপলক্ষিত করে।
তো কি গ্রাম কি শহর লেখক উপন্যাসের কাহিনী বিন্যাস ও চরিত্র চিত্রণ যেভাবে করেছেন তাতে শোষিত শ্রমিক কৃষক শ্রেণীর সঙ্গে শোষক শ্রেণী তথা সাম্রাজ্যবাদ ও তাদের দেশীয় দালালদের বিরোধটা প্রাধান্য পেয়েছে এবং এই বিরোধ বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও ৬ দফার ধারক বাহকদের জন্ম স্থান কোথায়, কোন পক্ষে, এই প্রশ্নের জবাব লেখক আকার ইঙ্গিতে দিয়েছেন। এই কাজে বিশেষ সহায়ক হয়েছে এই শ্রুতধারার অন্যতম রাজনৈতিক চরিত্র আলাউদ্দিন। লেখক তার শ্রেণী চরিত্রের স্বরূপ উন্মোচন করেছেন। কট্টরপন্থী আইয়ুব খানের দালাল রহমতুল্লাহ মহাজনের সঙ্গে তার আবার মামা ভাগ্নের সম্পর্ক। লোক দেখানো সাময়িক বিরোধ ভুলে শ্রেণীর স্বার্থে একাত্ম হতে তাদের বেশি সময় লাগে না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে ৬৯-এর গণ আন্দোলনের চরিত্র ওই সময়ের প্রধান দ্বন্দ্বটি কি এরকম ছিল নাকি? লেখকের শ্রেণী দৃষ্টিতে সময়ের ইতিহাস কি বিকৃত হয়েছে নাকি যথাযথভাবে আসে? সমাজ বাস্তবতার চিত্র কি একপেশে সংকীর্ণ পথে নাকি সমগ্রতায় ধরা দেয়? এসব প্রশ্নের জবাব নিয়ে রাজনৈতিক বিতর্ক হতে পারে, কিন্তু আমরা জানি উপন্যাসের সাফল্য বিচার শুধুমাত্র সমাজ বাস্তবতা ও সমাজতত্ত্বের মানদণ্ডে হতে পারে না। আবার উপন্যাসের কাজ ইতিহাস রচনা নয়, সাহিত্য রচনা। শ্রেণীবিভক্ত সমাজে কোনো লেখক যদি বঞ্চিত মানব গোষ্ঠীর স্বার্থের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কলম চালান, তাহলে কোনো ঐতিহাসিক ঘটনা চরিত্রকে বিষয় করে সেই লেখক তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে মানবিক পক্ষপাত প্রতিষ্ঠা করতে পারে। এবং এই পক্ষপাত যদি শিল্প সাহিত্যের মহত্বের কোনো মানবিক বোধের উজ্জীবন ঘটাতে ব্যর্থ হয়, তবে লেখক ইতিহাসবোধ কিংবা শ্রেণী দৃষ্টিভঙ্গির বিজ্ঞানীর মতো নির্ভুল হলেই বা তাতে কোনো লাভ নেই। আর স্থানকাল পক্ষপাতের গণ্ডি ছাপিয়ে শিল্প সাহিত্য অনেক পাঠককে, এমন কি শ্রেণী সূত্রতে অবস্থিত পাঠককে মনকে সংক্রামিত করতে না পারলে তাতে অনার সৃষ্টি না বলি শিল্প মূল্যের দিক থেকে সফল সৃষ্টিও নয়।